নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে। কয় আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কেতু। কেতু এমন একটা, এটা তো গ্রহ নয় প্রথমত, দ্বিতীয় হলো চন্দ্রের দুটো পোল হলো রাহু এবং কেতু। আমরা যখন অ্যাস্ট্রোলজি নিয়ে অ্যানালাইসিস করি তখন এটাকে এইভাবে দেখা হয়। এবার আদার্স বা টেকনিক্যাল দিক যেগুলো আছে সেগুলোতে হলো সরভানু বলে এক রাক্ষস, সে বা দৈত্যের কুলে যেত, সে যখন অমৃত খেতে যায় তখন তার মুন্ডু বা এই গলার এখান থেকে কাটা পড়ে। সুদর্শন চক্র তার মাথা থেকে কেটে নেয়। এবার যেহেতু তার শরীরে অমৃত গেছিল তাই সে অমর, কিন্তু তার দুটো বডি আলাদা হয়ে যায়। তো যে হেডলেস সে হলো কেতু, যার শুধুই মাথা, বা অনেক সময় বলা হয় যে দুটো প্রাণীকে কেটে ফেলা হয়েছিল, একটি সাপ এবং একটি মানুষকে। এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা। তো রাহুর শুধুই মাথা, আর কেতুর বডি মাথা সাপের, এরকম ধরনের কনসেপ্ট আছে। বিভিন্ন জিনিসে বিভিন্নভাবে ডিসক্রাইব করা হয়। তো আমাদের বিষয় সেটা নয়। অ্যাস্ট্রোলজিক্যালি এর প্রভাবটা কিভাবে পড়ছে সেইটা নিয়ে এখন বেসিক্যালি আলোচনা করব। প্রথমত হলো লগ্নে যদি কেতু বসে, তাহলে সে খুব তার নিজের তরফ থেকে খুব ডিট্যাচড ফিল করবে। সে তার দেহবোধ থেকে, সে তার মনের দিক থেকে সবই হয়তো সে করছে, কিন্তু সে জিনিসটা থেকে নিজেকে খুব ডিট্যাচ করে নেবে। খুব বেশি নিজেকে নিয়ে মাথা সে ঘামায় না, কিন্তু সে খুব স্পিরিচুয়াল, মানে স্পিরিচুয়ালিটির দিকে তার একটা বেশ ভালো আকর্ষণ থাকবে। অনেক সময় বলা হয় যে লগ্নে কেতু যদি থাকে সে খুব ভালো ইনটিউশনের পাওয়ারের অধিকারী হয় এবং খুব সুন্দরভাবে সে সাধনা করতে পারে। এবার অন্যান্য গ্রহের ইম্প্যাক্ট তার উপরে কতটা কি পড়ছে সেগুলো দেখে নিতে হবে। কেতুর কোনো দৃষ্টি নেই, কেতু কোনোভাবে কোনো ঘরকে কোনো দৃষ্টি দেয় না। এবার দ্বিতীয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম বলতে গেলে তার সে কথা খুব কম বলবে, সবার সাথে খুব ডিট্যাচ ভাবে থাকবে, খুব মানে কারো লেনা দেনাই নেই, যে খুব একটা সোশ্যালাইজিং একদম পছন্দ করে না। বাড়ির মধ্যেও সে খুব কাটা থাকবে, সব আত্মীয় স্বজনদের সাথে সে খুব একটা মিশবে না, এই ধরনের প্রবলেম হবে। কিন্তু সে তার বাড়ির মধ্যে অনেক ধ্যানের একটা ঘর রাখবে, সে চুপচাপ থাকবে। সে বাড়িতে যখন কেউ থাকবে না সে তখন চুপচাপ ভাবে নিজের মতো করে বসার চেষ্টা করবে, এই ধরনের প্রবণতা তার থাকবে। তৃতীয় কেতু ভাই বোনের থেকে ভীষণভাবে প্রবলেমের ফেস করবে। হিডেন কেতুর একটা ব্যাপার হলো সে হিডেন প্রবলেমস দেয়। তো ভাই বোন তার সাথে হিডেনলি জেলাসি ফিল করতে পারে বা কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তার ভাই বোনের তরফ থেকে কোনো রকম নেগেটিভ তন্ত্রক্রিয়া করার প্রবণতা থাকতে পারে। কমিউনিকেশনে এই পার্সন খুব প্রবলেম ফিল করবে। কারোর সাথে কথা বলতে গেলে বা কারোর সাথে যোগাযোগ করতে গেলে, কাউকে ফোন করতে গেলে বেসিক যদি বলি, তো সেক্ষেত্রেও সে খুব ভয়ে বা করতে চাইবেই না। খুব মানে ব্যাপারটা ভয় এবং নেগলিজেন্সি এবং ডিট্যাচমেন্ট সবটা নিয়ে খুব প্রবলেম হবে তার। চতুর্থে কেতু বাড়ি রিলেটেড খুব প্রবলেম থাকবে, মায়ের হেলথ নিয়ে খুব প্রবলেম থাকবে, নিজের আয়ু খুব কম থাকবে। খুব কম মানে আর্লি এজে চলে যাবে এইরকমটা না হলেও খুব বেশি আয়ু তার থাকবে না। কোথাও বলা হচ্ছে, খুব এভাবে জেনুইনলি বলা যায় না, যে চন্দ্রকেতু যোগাযোগে ক্যান্সার প্রবলেম কখনো হতে পারে। এবার ফিফথ হাউস কেতু বাচ্চা রিলেটেড অনেক রকমের ডিট্যাচমেন্ট দেয় এবং প্রবলেম তো অবশ্যই দেয়। বাচ্চা হতে খুব প্রবলেম, মানে অনেকবার মিসক্যারেজের প্রবলেম হতে পারে, বা বাচ্চা হওয়ার পর তার ডেথের প্রবলেম হতে পারে, বা লাভ লাইফ খুব মিজারেবল হলো,
এরকম হতে পারে। এবার তারপরে হলো 6th হাউস কেতু। 6th হাউস কেতুর হিডেন শত্রু তো তার রইলই, তার সাথে যদি তেমন কোনো গ্রহ পড়ে যায় তো সেক্ষেত্রে অনেক রকমের প্রবলেম আসতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে এই ব্যক্তি নিজেকে মনে করে যে আমার কোনো শত্রু নেই, বা পাস্ট লাইফেই সে তার শত্রুতা হ্যান ত্যান যাবতীয় কিছু খারাপ সে কমপ্লিট করেই এসেছে সেটা মনে করে, এবং শত্রুদের থেকেও সে কিরকম একটা ডিট্যাচমেন্ট তৈরি করে নিতে পারে খুব ইজিলি। সে কেউ হয়তো খারাপ কথা বলেছে, তার থেকে সে একটু ডিট্যাচড রইল, কেউ হয়তো মিসবিহেভ করেছে, তার থেকে একটু ডিট্যাচড রইল, এইরকম করে সে নিজেকে সেভ করে নিতে পারে। এই কোয়ালিটিটা তার থাকে। 7th হাউস কেতু। 7th হাউস কেতুতে সে তার পার্টনারের প্রতি ডিট্যাচ থাকে, ইমোশনালি আনঅ্যাভেলেবল সেটা কিন্তু নয়, ডিট্যাচ থাকে যে তুমি তোমার মতো থাকো, তুমি আছো, তুমি যদি আমাকে স্পিরিচুয়ালি হেল্প করতে চাও করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি খুব ইমোশনালি এনগেজ তোমার সাথে থাকবো না। 7th হাউস কেতু যদি থাকে তাহলে সে খুব একটা মানে ফিজিক্যালি ইন্টিমেসির দিক থেকে অনেকটাই কম পাওয়া যায়, এবং যে পার্টনার তার যদি কোনো কারণে লগ্নে রাহু থেকে যায় সেক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়। এই মানে বন্ড খুব ঝামেলা তৈরি করে, এবং সে কন্টিনিউয়াসলি ক্রেভিং করে যে আমাকে গুরুত্ব দিক, আমাকে পছন্দ করুক, আমাকে ভালোবাসুক। এক্ষেত্রে আবার 7th হাউস কেতু, অতএব সে সবসময় ডিট্যাচড ফিল করে এবং মনে করে যে আমার ওয়াইফ আমার সাধনার সঙ্গী, সে এত বিভিন্ন দিকে যাওয়ার তার কোনো প্রয়োজন নেই, সে তার মতো করে আছে থাকুক, এবং ফিজিক্যাল ইন্টিমেসির দিকে সে খুব ভাবেই ল্যাক করে যায়, ডিট্যাচ থেকে যায় যেহেতু, অতএব এই প্রবলেমগুলো তাদের মধ্যে খুব বেশিভাবে দেখা যায়। 8th হাউস কেতু হিডেন রোগ দেয়, হসপিটাল রিলেটেড যে প্রবলেমগুলো হয় তার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা উচিত, এবং খুব খেয়াল রাখা উচিত যাতে কোনো রকম সিরিয়াস ইলনেস না আসে। এবার এলে তখন সেটাকে যাতে আয়ুর্বেদিকভাবে বা হোমিওপ্যাথিভাবে ঠিকঠাক করা যায় সেটা চেষ্টা করা উচিত। কারণ দেখা যায় যে 8th হাউস কেতুর প্রবলেম এটা আসে যে হসপিটাল সে হয়তো গেল কিন্তু তার ট্রিটমেন্টটা খুব গুরুত্ব দিয়ে হলো না, এই ধরনের ব্যাপারগুলো হয়। কিন্তু 8th হাউস কেতুর ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো হসপিটাল যাওয়ার প্রয়োজনই হলো না, তারা এমনভাবেই নিজেদেরকে ট্রান্সফর্ম করেছে যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কথাই বেশি বলবো, যে তাদের ফিজিকটা খুব ভালো রইল। কারণ মঙ্গল কেতু দুটোই ফর্ম অফ মানে কেতুকেও পামিস্ট্রির দিক থেকে মঙ্গলেরই একটা পার্ট ধরা হয়, দুটোর ক্ষেত্রে একটু স্ট্রং হয়ে যায়। সেক্ষেত্রে সে মনে করে যে ফিজিক্যালি আমি যদি ফিট থাকি, আমি যদি খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করি তাহলে আমার রোগ ব্যাধি কম হবে, সেক্ষেত্রে সে অনেকটা ঠিকও, তার কাছে ফিজিক্যাল ফিটনেসটাই উপাসনার জায়গায় চলে যায়। তো এবার 9th হাউস কেতু। তো 9th হাউস কেতুর ক্ষেত্রে ভীষণভাবে প্যাশনেটলি সে পূজা আর্চা করবে, মানে এমনটা নয় যে ধূপবাতি নিয়ে সারাক্ষণ পুজো করছে, এমনটা নয়, সে ধ্যান জপ। কেতুর স্পিরিচুয়ালিটিটা বেসিক্যালি ধ্যান জপের ওপরে, যেহেতু মুন রিলেটেড, কেতু রাহু কেতু দুটোই, রাহু অবসেশন দিয়ে দিচ্ছে, কেতু উইজডমের দিকে নিয়ে যাচ্ছে। তো উইজডম যখন মুন রিলেটেড উইজডম, তখন কিন্তু ব্যাপারটা টোটালটা এসে যাচ্ছে মেডিটেশন লেভেলে। সে নাথিং লেসের মেডিটেশন করতে পারবে খুব ভালো যদি 9th হাউস কেতু তার থাকে। এবার খুব ভালো সাধু বা যারা একদম নিভৃতে থাকে, যারা একদম সামনে আসেইনি না, যাদেরকে খুঁজে পাওয়াই মুশকিল, সেই ধরনের সাধুদের দেখা যায় 9th হাউস কেতু প্লেসমেন্ট আছে। এরা সেলফ সেন্টার্ড হন, খুব ভালোভাবে নিজেদেরকেই জানে না, পাস্ট লাইফ সাধনাটা মনে রেখে এই লাইফে সেই সাধনাটাকে এগিয়ে নিতে যাওয়ার এদের টার্গেট থাকে, এবং এনারা সেই দিকেই এগোতে থাকে, ছোট্ট থেকেই তাদের এই ব্যাপারটা খুব সুন্দরভাবে গ্রো করে। এবার 10th হাউস কেতু। 10th হাউস কেতু
সে অলরেডি মাস্টার অফ হিজ জব। যে কাজটা সে করছে সেটা সে ইবাদতের মতো করছে, মানে একদম সে একদম স্পিরিচুয়ালি খুব কানেক্টেড। কাজটা তার কাছে প্যাশন। কিছু সিনেমা একটা জিনিস আমি দেখেছিলাম যে একজন বলছে যে কাজটা তখন ঠিক হচ্ছে যখন সেটা আর সে কমপ্লেন করছে না। এই যে মেন্টালিটিটা যে রাখে তার হলো 10th হাউস কেতু। এবার 10th হাউস কেতু একটা খুব বড় প্রবলেম দেয় কি, যে কাজ পেতে। কারণ সে সেই খুব স্পিরিচুয়াল লেভেলের কাজটা করবে। স্পিরিচুয়াল লেভেলের কাজ মানে এমনটা নয় যে সে ধূপবাতি বিক্রি করবে, একদমই না। সে যে কাজটা করছে, যদি ইঞ্জিনিয়ারিং করে, ইঞ্জিনিয়ারিংটাও এমনভাবে করবে যাতে কোনো রকম তাতে ত্রুটি না থাকে, খুব সুন্দরভাবে করতে পারবে এরকম। এবং কাজ পেতে কেতুর, যাদের 10th হাউস কেতু, তাদের কাজ পেতে এবং কাজকে টিকিয়ে রাখতে বেশ প্রবলেম হয়। কারণ এখনকার দিনে কি হয়, যে সব জিনিসটা তো সুন্দর করে রাখা সম্ভব নয়। অনেক কিছু ডিপ্লোম্যাসির প্রয়োজন হয়, অনেক রকমের ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হয়, তবে কি একটা জব টিকে থাকে। এবার কেতু এই কোনো রকম জিনিসের মধ্যে যেতে চায় না, তাই দেখা যায় যে 10th হাউস কেতুর ক্ষেত্রে খুব প্রবলেম আসে। এবার 10th হাউস কেতু যদি আমার এই রিল দেখছে বা এই ভিডিও দেখছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ধূমাবতী দশমহাবিদ্যার একটি রূপ, এর জপ পদ্মবীজের মালায় যদি করা যায়, বা এই ধ্যান ব্যাপারটা তো কাজের জায়গায় করতে যাবো, ওখানে অ্যাকশন টেকিং ব্যাপার। 9th হাউসে যেমন ধ্যানটা, সে ধ্যান করাটাই তার বেস্ট প্রায়োরিটি হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়। এক্ষেত্রে এই জপ বা এই শান্তকরণের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা দরকার। 11th হাউস কেতু। 11th হাউস কেতু একেবারেই সঞ্চয়ী নয়, সঞ্চয়ের প্রতি তার কোনো মাথা ব্যথাই নেই। সে যদি হোল লাইফ কোটি কোটি টাকাও ইনকাম করে থাকে, সে কিন্তু এন্ড অফ দ্য টাইম পুরো টাকা কাউকে ডোনেট করে দেবে, বা সঞ্চয় করতেই তার কোনো ইচ্ছাই থাকবে না, ডিট্যাচমেন্ট দেয়া আছে, বা সে মানে কিরকম পাস্ট লাইফ থেকে যেন তার মাথায় আছে যে আমি তো অনেক সঞ্চয় করেছি, সঞ্চয়ের কোনো মোল নেই, সঞ্চয় করে কি হবে। এই যে মেন্টালিটিটা তার 11th হাউস কেতুতে একদম সুন্দরভাবে রয়। বা আরেকটা জিনিস আছে, যে যদি কোনোভাবে অ্যাকোয়ারিয়াসে কেতু থাকে, যে কারোরই অ্যাকোয়ারিয়াসে যদি কেতু থাকে, সেক্ষেত্রে তার একটা কিন্তু বড় রকমের ডিট্যাচমেন্ট এবং স্ট্রাগল, দুটোই বলবো। যদি সে চায়, কোনো অন্যান্য প্লেসমেন্টে দেখা গেল সে হয়তো সেভিংস করতে চাইছে, বা সে বাড়ির মেইন পার্সন, তাকে সেভিংস করতেই হবে, সেক্ষেত্রে তাকে গাইড করা হয় যে আপনার নিজের নামে কোনো রকমের সেভিংস অ্যাকাউন্ট না রেখে অন্য কোনো ব্যক্তি বা স্পাউস হতে পারে, বা অন্য কোনো বাচ্চার নামে রাখলেন, বা সেই হিসাবে সেখানে ট্রান্সফার করে দিতে, যাতে সেখানে সে সঞ্চয়টা রাখতে পারে। এই গেল 11th হাউস কেতু। এবার 12th হাউস কেতু। 12th হাউস কেতু, 12th হাউসে কি হয়, যে সে অলরেডি জানে মুক্তি বা মোক্ষ, যেটা আমরা বলি যে পরম পদে প্রাপ্তি, যে সেটা কেমন হয়। এবার এই ধরনের সোলস না খুব রেয়ার, খুব রেয়ার, একদম সাধারণ মানুষের মতো লাইফ লিড করেন এনারা। এনাদের ঝুট ঝামেলার প্রতি কোনো রকমের মাথা ব্যথা নেই। কে তাকে বিরোধিতা করলো, কে তাকে ডিস্টার্ব করলো, কে আঘাত দিয়ে কথা বললো, এতে এদের কোনোই মাথা ব্যথা নেই। এবং ইভেন এমনটাও নয়, এই আকাঙ্ক্ষাটাও তাদের থাকে না যে আমাকে মুক্তি পেতে হবে, আমাকে ধ্যান জপ করতে হবে, বা কিন্তু স্পিরিচুয়াল অন্যান্য কনসেপ্ট একটু খেয়াল করে দেখতে হবে। কিন্তু 12th হাউস কেতু বা পাইসিসে যদি তার কারোর কেতু থাকে, তাহলে কিন্তু সে এই ধরনের মেন্টালিটি রাখে। এবং যা সঞ্চয় করে, এর ক্ষেত্রেও তাই, যে যা সঞ্চয় করে, হয় সঞ্চয় করতে পারে না, স্ট্রাগল হয়, এবং সঞ্চয় করলে সেগুলো তার প্রতি কোনো মাথা ব্যথাই এদের থাকে না। তো আজকে আলোচনা করলাম কোন ঘরে কেতু বসে আছে সেটার উপরে। এবার কোন জোডিয়াক সাইনের উপরে কেতু আছে, বা এবার
দেখা, এই যে যেমন স্পেসিফাই করে বললাম যে কেতু যদি অ্যাকোয়ারিয়াসে থাকে, সেক্ষেত্রে এই অ্যানালাইসিসটাও একটা অ্যানালাইসিস। তো নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এরিজে কেতু থাকলে কি হবে, টরাসে কেতু থাকলে কি হবে, এইভাবেও একটা আলোচনা করে দেওয়া যায়। এই ধরনের জিনিসগুলো জানা থাকলে কি হবে, যে সুন্দরভাবে বলা যাবে যে একটা যখন ছক অ্যানালাইসিস করতে বসি, আর্ট অফ প্রেডিকশন বলে এটাকে, তো তখন আমাদের পক্ষে খুব সুবিধা হয় যে এটা কি হতে পারে, কত দূর এগোতে পারে জিনিসটা, সেটা অ্যানালাইসিস করতে। এবার যারা আমার ভিডিও এখন আপনারা দেখছেন, তারা যদি বেসিক যে অ্যাস্ট্রোলজি আছে তাতে আপনারা দেখেন বা জানেন, তখন এই জিনিসটা বুঝতে খানিকটা টাইম লাগবে। প্রতিনিয়ত ছকগুলোকে অ্যানালাইসিস করতে থাকতে হবে। ফার্স্ট টাইম একটা জিনিস অ্যাস্ট্রোলজার যারা হতে চাইছেন তাদেরকে একটা কথা খুব ভালো করে বলি, যে প্রথমত আপনারা এই শেলটা থেকে আপনাদেরকে বেরোতে হবে যে আমি আগে পুরো শিখে যাই, তারপর ছক নিয়ে অ্যানালাইসিস করব। ছক অ্যানালাইসিস করাটা নিজে একটা অ্যাস্ট্রোলজি চর্চা। যদি ছক অ্যানালাইসিস না করেন তাহলে অ্যাস্ট্রোলজি চর্চা করা আর পড়াশোনা করাটা বেকার হয়ে যাবে। কারণ যা যা পড়ছেন ওটা তো প্র্যাকটিক্যাল লাইফে কোথাও না কোথাও অ্যানালাইসিস করে দেখতে হবে। হ্যাঁ, এমনটা নয় যে সবসময় যে সবাইকে বলে বেড়াতে হবে। যারা যারা এই ব্যাপারটা, ফ্যামিলি মেম্বারদের ছক নিন। হ্যাঁ, এবার ফ্যামিলি মেম্বারদের ছক নেওয়ার একটা ত্রুটি কি, যে তাদের যদি কোনো খারাপ বুঝতে পারেন বা হন, তখন ওটা বিশ্বাস করতে ইচ্ছা করে না বা র্যান্ডাম ছক নিন, কোনো সেলিব্রিটির নিতে পারেন বা কোনো একটা টাইমের ধরে নিতে পারেন। কিছু কিছু মানুষকে তো বলাই যেতে পারে যে আমি এইটা চর্চা করছি, তখন সে এনথুজিয়াস্টিকলি বলবে যে আমার এটা দেখে দাও বা কিছু, তখন তো কিছু তো বুঝতে চেষ্টা করবেন, বা নিজেদের যে স্যারেদের সাথে আলোচনা করবেন বা এ করবেন, বা যদি মনে করেন যে আমার সাথে আলোচনা করবেন সেটাও করতে পারেন। করে সেগুলোকে একটা আলটিমেট থিওরিতে আনতে হবে, সেটা লিখে রাখতে পারেন, বা নিজেরা যদি খুব ভালো মানে ব্রেন পাওয়ার ভালো হয় তাহলে সে তাই করে রাখতে পারেন। তাহলে আজকে কেতু নিয়ে কথাবার্তা হলো, আজকে এই পর্যন্তই। জয় গুরু, জয় মা।